জঠর প্রথম পর্ব। লেখনীতে তাজরিয়ান খান তানভি। 10 লাখ টাকার জন্য নিজের বোনকে বিক্রি করে দিতে তোমার একটুও বাঁধল না? অর্হিতার প্রশ্নের বিপরীতে তার ভাই অর্নিশ বিচলিত গলায় বলল, বিক্রি বলছিস কেন? তোর বিয়ে ঠিক করেছি। বিয়ে? একটা বিবাহিত বাচ্চাওয়ালা পুরুষের সাথে নিজের কুমারী বোনের বিয়ের কথা ভাবতে তোমার একটুও খারাপ লাগলো না? অর্নিশ ঠান্ডা স্বরে বলল, খারাপ লাগবে কেন? আর বিবাহিত পুরুষরা কি বিয়ে করে না? ছেলের অগাধ সম্পদ, তোর কোনো কিছুর অভাব হবে না। অর্হিতা গর্জে উঠে বলল, করব না আমি বিয়ে। একটা বিবাহিত ছেলেকে আমি কখনো বিয়ে করব না। চলে যেতে বলো তাদের। বসার ঘর থেকে অর্হিতার কর্কশ স্বর স্পষ্ট শুনতে পেল নায়েল, কিন্তু সে স্থির নিষ্পলক। নায়েলের পাশেই তার 7 বছরের মেয়ে পিউলি। অর্হিতার গলার স্বরে মৃদু কম্পন দিয়ে উঠল পিউলির ছোট্ট হৃৎপিণ্ডটা। বাবার দিকে অসহায় চোখে চেয়ে রইল। নায়েল চোখে হাসল, মেয়েকে আশ্বস্ত করল তার বাবা সবসময় তার সাথে আছে। ছোট্ট করে মেয়েকে বলল, বি আ ব্রেভ গার্ল, নট টু ওয়ারি। পিউলি তার সরু শুষ্ক অধর বিস্তৃত করল। প্রসন্ন সে। ভেতর ঘর থেকে হনহনিয়ে আসলো অর্হিতা। জ্বলন্ত চোখে নায়েলের দিকে চেয়ে খলবলিয়ে বলল, আপনার সাহস তো কম না। আপনি আবার এসেছেন? আমি তো বলেছি হবে না এই বিয়ে। মুচকি হাসল নায়েল। উঠে দাঁড়ালো সে। পকেটে দুহাত গুজে মুখমণ্ডলে ভারী ভাব আনে। ভ্রুকুটি করে অর্হিতা। লোকটা লাগাম ছাড়া বেয়াদব। চোখের কোণে নিগুড়ো হাসল নায়েল। নিরুদ্বেগ গলায় বলল, ইটস ওকে, বিয়ে না হলে আমার টাকা ফেরত দিন, রাইট নাও। শেষের বাক্য এমনভাবে বলল থরথরিয়ে উঠল অর্হিতা। রাগে ফুঁসে উঠে বলল, ভাইয়া, ফিরিয়ে দাও তার টাকা। বসার ঘরে একপাশে দাঁড়িয়ে আছে অর্হিতার মামা মামি। তাদের মেয়ে রুমঝুমও আছে। অর্নিশ অর্হিতার আপন ভাই। বাবা মায়ের মৃত্যুর পর মামা বাড়িতেই থাকে তারা। অর্নিশ ছোট্ট একটা ফার্মে চাকরি করে। স্বল্প বেতনে তার অভিলাষ বিস্তীর্ণ। সে অভিলাষের পূর্ণতার জন্যই নিজের বোনকে এক বিপত্নিক পুরুষের সাথে 10 লাখ টাকার বিপরীতে বিয়ে দিতে রাজি হয়। কিন্তু এই বিয়ের ঘোর বিরোধী কোণে নিজে। অর্হিতা কিছুতেই নায়েলকে বিয়ে করতে রাজি নয়। বোনের মুখে টাকা ফেরত দেওয়ার কথা শুনে কলিজা ঝাঁঝরা হয়ে গেল যেন অর্নিশের। কলের পুতুলের মতো বলল, টাকা নেই। ফ্ল্যাট কেনার জন্য অলরেডি বায়না করে ফেলেছি আমি। সামনে মাসে উঠব, বাকিটা কিস্তিতে শোধ করব। ভাইয়ের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল অর্হিতা। রাগে বিহ্বল হয়ে বলল, তুমি কি মানুষ? ভাই হলে কি করে পারলে এমনটা করতে? ঘৃণা হচ্ছে আমার। ছলছল করে উঠল অর্হিতার চোখ। তার ভাইটা এত লোভী কি করে হলো? নায়েল নির্লিপ্ত হাসল। অত্যন্ত শান্ত স্বরে বলল, ওয়েল, আপনার কোনো বয়ফ্রেন্ড আছে মিস অর্হিতা? অর্হিতা রাগে যেন কেউ ঘি ঢেলে দিয়েছে। গনগনে তপ্তা ছড়িয়ে বলল, নেই। তা দিয়ে আপনার কি দরকার? তাচ্ছিল্যের হাসল নায়েল। ফিচেল গলায় বলল, এই বয়সে এসেও একটা বয়ফ্রেন্ড জুটাতে পারলেন না? ভেরি স্যাড। তো আর কি করার, জাস্ট গেট রেডি, বিয়েটা আজই হবে, আর এখনই। অর্হিতা তার রাগের বিস্ফোরণ ঘটালো। দাপিয়ে উঠে বলল, আপনি বললেই হলো। নায়েল থপ করে কাউচে বসল। ভীত পিউলির দিকে চেয়ে তুচ্ছ গলায় বলল, 2 ঘন্টা সময় দিলাম মিস্টার অর্নিশ। হয় আমার টাকা ফেরত দিন, না হলে কাজী ডেকে আনুন। অর্নিশ চকচকে গলায় বলল, আরে না না, আপনি বসুন, আমি এক্ষুনি কাজী ডেকে আনছি। অর্নিশ চলে যেতে অর্হিতার মামা মামি সেখান থেকে প্রস্থান করলেন। তারা নিশ্চুপ, কারণ তাদেরকেও আলাদা করে টাকা দেওয়া হয়েছে।
অর্হিতা রাগে জ্বলে যাচ্ছে। ইচ্ছা হচ্ছে এই লোকটাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিতে। পরক্ষণেই তার অন্তঃকরণে আমাবস্যা ছেয়ে যায়। এই বাড়ির মানুষগুলো তাকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে। সে তো একটা খড়কুটো, তার কি কোনো দাম আছে? আধ ঘন্টা যাবৎ বসে আছে নাইল। অর্নিশ এখনো ফেরেনি। অস্তাভা সূর্যে টগবগে লাল রঙে রক্তিম হয়ে উঠেছে শেষ বিকেল। ধূসর পশ্চিম দেশে তখন রঞ্জিত। ম্লান চোখে বাবার দিকে তাকালো পিউলি। নাইল আদুরে গলায় বলল, খিদে পেয়েছে আমার অ্যাঞ্জেলের? পিউলি নিঃশব্দে মাথা ঝাঁকালো। নাইল চোয়াল শক্ত করে। এই বাড়ির মানুষগুলোর গাফিলতির কারণে মেয়েটা তার না খেয়ে আছে এখনো। নাইল ভারী গলায় ডেকে ওঠে, তমাল, তমাল। ড্রাইভার তমাল বাইরেই দাঁড়িয়েছিল। নাইলের ভারী স্বরে হন্তদন্ত হয়ে ঘরে ঢোকে। ব্যগ্র গলায় বলে, জি স্যার, গাড়িতে খাবার রাখা আছে, নিয়ে এসো। তমাল দ্রুত চলতে শুরু করে। ঘর থেকে বেরিয়ে মিনিট দুয়েকের মধ্যেই খাবার নিয়ে ফিরে আসে। পিউলিকে দিতেই ছোট্ট পিউলি নীরস হাসে। চোখ ভরা তার ক্লান্তি। নাইলের বুক ভারী হয়। মেয়েটা আজ বিকেলে একটুও ঘুমোতে পারেনি। অর্নিশ ফিরে আসে আরও মিনিট 20 পরে। অর্হিতা কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে নিজেই শান্ত হয়ে যায়। গত 1 মাস ধরে চলছে এই বিয়ের গুঞ্জন। আজই সে জানতে পেরেছে নাইল মোটা টাকার অঙ্ক ছড়িয়েছে তার জন্য। ভাইয়ের এমন লোহাতুর কর্মকাণ্ডে আর কিছু ভাবতে পারল না অর্হিতা। লোকটার দোষ দিয়ে কি লাভ? বউ মরেছে বলে তো আর সারা জীবন একা কাটাতে পারে না। আরও টাকার কুমির। টাকা ছড়ালে মেয়ের অভাব হবে না। তবে অর্হিতাও ববিতা আর শাবানা নয়, মালালা ইউসুফরাজও নয়। সে অর্হিতা। ওই বাচ্চাওয়ালা কচি মেয়ে বিয়ে করার স্বাদ করা লোকটাকে যদি নাকানি চুবানি না খাইয়েছে, তাহলে সেও শাবানার মতো সেলাই মেশিন নিয়ে গার্মেন্টস খুলে ফেলবে। পরে ধীরে ধীরে বড়লোক হয়ে উঠবে। রাগের মাথায় বিব্রতিকর চিন্তা ভাবনা উদয় হচ্ছে শুধু। কিন্তু সব কথা শেষ কথা, বিয়েটা তাকে করতেই হচ্ছে। বিয়ে সম্পন্ন হয় নির্বিঘ্নে। নাইল আগেই মেয়েকে নিয়ে গাড়িতে বসে আছে। বাড়ির কারোর সাথে একটা কথাও বলেনি অর্হিতা। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। দরজা খুলেই ধপাস করে গাড়ির ভেতরে বসে সে। তমাল ভ্যাবাচেকা খেয়ে যায়। তার মনে হলো কোনো প্রাচীন যুগের ডাইনোসরাসের হামলা করেছে তার গাড়ির ওপর। ঠোঁট চিপে হাসল নাইল। মেয়েটাকে রাগলে সাধারণের মাঝে অসাধারণ লাগে। পিউলি বসে আছে নাইল আর অর্হিতার মাঝে। অর্হিতা পাশ থেকে দূরত্ব কমিয়ে এনে তার হাতটা ছুঁয়ে বলল, মামুনি। অর্হিতা নগ্ন রাগের বর্ষণ ঘটালো। শাসিয়ে উঠে বলল, এই মেয়ে, একদম আমাকে মামুনি বলবে না, সরে বসো। পিউলি ঠোঁট ফুলিয়ে ফেলে, যেন এখনই কেঁদে কেটে সাগর বানিয়ে ফেলবে। তাকে কাছে টেনে নেয় নাইল। বুকের বাঁ পাশে ঠেসে রাখে জোর গলায় দিয়ে বলে, তমাল, তোমার পাশের সিটে একটা খাম আছে, গিয়ে মিসেস অর্হিতার ভাইকে দিয়ে আসো। আর বলবে, আমি যেন তাদের কাউকে আমার বাড়ির আশেপাশে না দেখি। গো ফাস্ট। রাগে অর্হিতার শরীর রিরি করে ওঠে। সহ্য হচ্ছে না এই লোকটাকে তার। এতটা জঘন্য মানুষ হয় কি করে? নাইল গুমোট শ্বাস ফেলল। তার মেয়ের মা প্রয়োজন, আর তার নিজের মেয়েকে প্রয়োজন। বিঘ্ন নাইল নিজের জঠর থেকে জন্ম না দিয়েও কি কারো সত্যিকারের মা হওয়া যায়? শরতের বিকেলে শুভ্র নীলাভ ঝলমলে আকাশের মতো দু চোখে চেয়ে আছে পিউলি। উচ্ছ্বসিত অন্তঃকরণে নিত্য তার অভিলাষ। বরংবার হৃৎপ্রকোষ্ঠে মাতৃস্নেহের অনুপস্থিতিতে কাতর হওয়া দুঃখের সমুদ্রে পালতোলা নৌকা পেয়েছে সে। মা পেয়েছে পিউলি। ঊষরের
আকস্মিক মৃগতৃষ্ণাকার মতো নায়েলের বিয়ের কথা শুনেছিল রীতি, কিন্তু সেই মৃগতৃষ্ণিকা সত্যিরূপে তার সামনে দৃশ্যমান হওয়াতে বিচলিত, উৎপীড়িত সে। ঘন বর্ষার অবিশ্রান্ত ঝুমঝুম বৃষ্টিতে সিক্ত তার অক্ষিদ্বয়। হাঁপিয়ে উঠতেই নিজের ঘরের দিকে তথস্থ পায়ে ছুটে যায়। পিউলি বাবার মুখে তাকালো। তার চোখে অদ্ভুত প্রশ্নের উত্তর দিতে অপরাগ নায়েল। মিষ্টি করে হেসে বলল, ঘরে যাও মামনি, পাপা আসছে। মাথা ঝাঁকায় পিউলি। ছোট ছোট কদম ফেলে নিজের গন্তব্যে হেঁটে চলে। রাগে নগ্ন প্রকাশ ঘটালো সায়রা। দগ্ধ গলায় বললেন, বিয়ে যখন করতেই হবে তাহলে আমার মেয়েটাকেই বিয়ে করতে। কম কিসের রীতি? পিউলির মা হওয়ার যোগ্যতা নেই না কি তোর স্ত্রী? নায়েল সংকীর্ণ গলায় প্রত্যুত্তর করে, খালামণি, আমি আপনাকে আগেও বলেছি, রীতিকে সবসময় আমি বোনের মতোই দেখেছি। আমার পক্ষে ওকে বিয়ে করা কখনোই সম্ভব নয়। তাহলে ওই বাইরের মেয়েটাকে বিয়ে করলে কেন? নায়েল অনুদেক গলায় বলল, কারণ পিউলি চেয়েছে। নায়েল উঠে পড়ে, নিজের কক্ষের দিকে পদযুগল বাড়ায়। সায়রা সম্পর্কে নায়েলের মা হলেও তাকে সে খালামণি বলেই ডাকে। নায়েলের মা মারা যাওয়ার পর তার বাবা নওশাদ সাহেব সায়রাকে বিয়ে করেন। সায়রার ডিভোর্সি ছিল। রীতি তার বোনের সন্তান। এখান থেকে পড়ালেখা করে সে। রীতির বাবা মা গ্রামে থাকে। সায়রা চেয়েছিলেন রীতিকে যেন নায়েল বিয়ে করে, কিন্তু তার সেই আশায় পানি ঢেলে দিল পিউলি। নওশাদ সাহেব নির্লিপ্ত, উদাসীন হয়ে বসে আছেন তিনি। নায়েল তার মেয়েকে নিয়ে ওভার পজেসিভ। সায়রা খসখসে গলায় বললেন, আপনি কিছু বলছেন না কেন? এসব ঝামেলার কি দরকার ছিল? নওশাদ সাহেব মাথা তুললেন, মিহি গলায় বললেন, কি বলতে চাইছো তুমি? জ্বলে উঠল সায়রা, রুষ্ট গলায় বলল, নায়েল কেন ওই মেয়েটাকে বিয়ে করে আনলো? আমার মেয়েকে বিয়ে করতে ওর কি সমস্যা? নওশাদ সাহেব শ্বাস ফেললেন, চাপা গলায় বললেন, পিউলি ওই মেয়েটাকেই ওর মা হিসেবে চেয়েছে। মেয়েটা আমাদের জন্য যা করেছে তা ভোলা যাবে না। আর বিয়ে করার ব্যাপারটা একান্তই নায়েলের সিদ্ধান্ত। তাতে হস্তক্ষেপ করা আমি সমীচীন মনে করছি না। সায়রা সরোষে দাঁতে দাঁত চেপে বললেন, ভাবুন তো, যদি ওই মেয়ে কোনোভাবে নায়েলের সন্তানের মা হয় তখন কি হবে? শঙ্কিত অক্ষিপল্লবে তীব্র ভয়ের প্রকট হল। নওশাদ সাহেবের অন্তরিন্দ্রিয়তে উচাটান শুরু হলো। তস্ত্র গলায় বলে উঠলেন, নায়েল সব কিছু ভেবেচিন্তেই করেছে। মেয়েটাকে সব জানিয়ে রাখবে হয়তো। যদি আমার কথাই সত্যি হয় তখন? পুরুষ মানুষও কতদিন নিজেকে আটকে রাখবে নারীর দেহের স্বাদ থেকে? গর্জে উঠলেন নওশাদ সাহেব, দরাজ গলায় বললেন, মুখে লাগাম দাও। জন্ম না দিলেও সম্পর্কে ও তোমার ছেলে। একটু তো লেহাজ করো সম্পর্কের। আর ভুলে যেও না, লুবনা এখনো বেঁচে আছে। কাউস থেকে হন্তদন্ত হয়ে উঠলেন নওশাদ সাহেব। স্ত্রীর এমন বেহুদা কথায় তার মস্তিষ্কের যন্ত্রণা শুরু হলো। হাজারো স্বপ্নের ভিড়ে মেয়েদের অন্যতম স্বপ্ন সংসার, স্বামী, সন্তান। নিজের হাতে গড়া ছোট্ট বাবুই পাখির বাসা, আদরে ভরা স্বামী, ভালোবাসার প্রতীক সন্তানকে নিয়ে সহস্র মেয়ের বুকের হৃদগহনে থাকা সুপ্ত বাসনা, তা আজ এক নিমেষে শেষ হয়ে গেছে অর্হিতার। অর্হিতা চোখের জল নেই। ভাগ্যকে দোষ দেওয়া ছেড়ে দিয়েছে সে অনেক আগে, যখন তার বাবা মা মারা গেছে তখন থেকে। আত্মীয় স্বজনরা নামের সাহায্য করতেও এক পা এগিয়ে আসেনি। দুঃসম্পর্কের এই মামা মামি সেদিন তাদের দুই ভাই বোনকে আশ্রয় দিয়েছিল। লেখাপড়া করেছে অতি কষ্টে।
যখন থেকে নিজের ওপর ভরসা তৈরি হলো তখন থেকেই টিউশনি করে নিজের পড়ার খরচা চালাতে শুরু করে। মামা মামি এমনি তো তাকে দুবেলা খেতে দেয়নি, বাড়ির সব কাজ করিয়ে নিয়েছে তার বিনিময়ে। নাজুক নারীর হাত হয়েছে খরা মৃত্তিকা। আফসোস হচ্ছে অর্হিতার। মাস খানেক আগে বান্ধবীর বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে পরিচয় নায়েলের সাথে। পরিচয় বললে ভুল হবে। পিউলির জন্য দিকবিদিক শূন্য হয়ে রক্তের জন্য দৌড়ে বেড়াচ্ছিল নায়েল। সেই পরিস্থিতিতে স্বর্গদূত হয়ে উপস্থিত হয় অর্হিতা। তার রক্তেই নতুন জীবন পায় পিউলি। ভেজানো দরজা মেলে ভেতরে ঢুকলো নায়েল। তাকে দেখেই খলবলিয়ে ওঠে অর্হিতা। গজগজ করে বলল, উপকারের এই প্রতিদান দিলেন আপনি? নায়েল ছোট্ট শ্বাস ফেলল, বিনয়ী গলায় বলল, আপনি আমার সামনে আর কোনো পথ রাখেননি, তাই বলে ভাইয়াকে টাকার লোভ দেখাবেন? কৃত্রিম বাতির আলোকছটায় অর্হিতার উগ্রমূর্তি অক্ষিগোচর হলো নায়েলের। মেয়েটার রাগ যেন শিরায় শিরায় ধাবমান রক্তের সাথে মিশে আছে। নায়েল নরম গলায় বলল, আমি বিয়ের প্রস্তাব পাঠিয়েছি, আপনি রিজেক্ট করেছেন, তাই বাধ্য হয়েছি আমি। কি ভাবেন আপনি নিজেকে? কিছুই না। গায়ের ব্লেজারটা খুলে হাতে নিল নায়েল। দরজার পাশে টেবিল, তার সাথে লাগোয়া চেয়ারটা টেনে নির্বিঘ্নে বসল। শান্ত গলায় বলল, বিয়ে করা কোনো অপরাধ নয়, তবে আই এম সরি। অর্হিতা উষ্ণ গলায় বলল, বিয়ে করা অপরাধ নয়, বউ মরা ছেলের কচি মেয়েকে বিয়ে করা অপরাধ। অর্হিতা এহেন কথায় হাসি আটকাতে বেগ পেতে হলো নায়েলের। এক ভ্রু উঁচু করে তার সেই হাসির কারণ টকবক করে ওঠে অর্হিতা। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনার মেয়ের জন্য অন্য কোনো মা পেলেন না, আমাকেই বিয়ে করতে হলো? ওকে তো আপনিই বাঁচিয়েছেন, ও আপনাকেই ওর মা হিসেবে চায়, কিন্তু আমি চাই না। আপনার মেয়েকে আমি চাই না, বুঝতে পেরেছেন? দীর্ঘশ্বাস ফেলল নায়েল। ছোট্ট করে বলল, এছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। আপনাকে এই বাড়িতেই থাকতে হবে, আমার মেয়ের মা হয়েই থাকতে হবে। রাগে থরথর করছে অর্হিতার শরীর। লোকটা কত বড় অসভ্য! চিৎকার করে ওঠে অর্হিতা। আমি আপনার মেয়েকে বাঁচিয়েছি, সেই খুশিতে আপনি আমাকে মেরে ফেলতে চাইছেন? নায়েল ভ্রু কুজ্জন করে অবাক গলায় বলল, আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে জোর করতে চাইনি, মেরে ফেলবো কেন, বরঞ্চ বাঁচিয়েছি। আপনার ভাই বলল আপনি বাইরের কান্ট্রিতে গিয়ে হায়ার স্টাডি করতে চান, আমি আপনার জন্য সব ব্যবস্থা করব, শুধু তার বিনিময়ে আমার মেয়েকে আপন করে নেবেন, দ্যাটস ইট। রাগে হতভম্ব অর্হিতা বিছানার পাশ টেবিলে হাত রেখে টেবিল ল্যাম্পশেডটা নিয়ে ছুঁড়ে মারল নায়েলের দিকে। তা সোজা গিয়ে লাগলো নায়েলের কপালে, কেটে যায় অনেকটা জায়গা। অর্হিতার রাগ কমল না, মায়াও হলো না লোকটার জন্য। ভাবে কি নিজেকে? জোর করে বিয়ে করে একটা বাচ্চা ধরিয়ে দিলেই হলো? না, এমনিতেও ও বাড়িতে তার কোনো সম্মান নেই। এখানেও যদি তাই হয় তাহলে সে লড়বে, নিজের জন্যই লড়বে। অন্যর বাচ্চাকে সে কেন মাতৃস্নেহ দেবে? কপালে হাত দিয়ে উজ্জ্বল চোখে চেয়ে আছে নায়েল। মেয়েটা এই ঝড়ের রাগের জন্য এত কাঠখড় পুড়িয়ে তাকে বিয়ে করেছে সে। তার প্রতি তিক্ততা এই সম্পর্কের মাঝে দেওয়াল তুললেও তার মেয়েকে দেবে আশ্রয়। পিউলির জীবন সংকটে এই মেয়েই হবে তার হাতিয়ার, যে পিউলিকে রক্ষা করবে ওই অদৃশ্য শত্রুর হাত থেকে। 10 মাস 10 দিন একটা ভ্রূণকে যেমন তার মা জঠরে লালন করে, পৃথিবীর ভয়াল আগ্রাসন থেকে রক্ষা করে, ঠিক তেমনভাবেই অর্হিতাও তার পিউলিকে রক্ষা করবে সেই নামহীন ভয়ানক প্রহেলিকা থেকে, যা এখনও বলয় হয়ে ঘিরে রয়েছে তার মেয়েকে। অর্হিতার এই রাগী জেদি মনে তার মেয়ের জন্য জায়গা করে তুলতে হবে।
পাথরে ফুল ফোটা অসম্ভব, কিন্তু যদি ফোটে তবে তা অবিশ্বাস্য। অর্হিতা সেই পাথর, তার বুকেই ফুল হয়ে ফুটবে পিউলি। নাইল সেই আশায় আশাবাদী। প্রভাতের মিষ্টি রোশনায় এলোথেলো হয়ে ঢুকে পড়ছে থাই গ্লাসের কাঁচ ভেদ করে। দেওয়ালের সাথে লাগোয়া কৃষ্ণচূড়া গাছটা কচি পাতা স্বয়ম্বর শীতল মিহি প্রভঞ্জনে সয়লাভ হয়ে উঠেছে মেদিনী। প্রভাকরের হলদে রঙে দুষ্টু আলো যখন নাইলের চোখের পল্লবে খেলছে, তখন তার মাথায় লাগা আঘাতের জায়গায় ছোট ছোট 12 সেন্টিমিটারের হাতের পাঞ্জার প্রগাঢ় তুলতুলে স্পর্শে মত্ত হতে থাকে। অখি মেলে চাইতেই নাইল মুক্ত চাহনিতে ঘেরাও হয় পিয়ালির ছোট্ট আনন। বিহঙ্গে মোহহারী হাসি। অলস হাসিতে উঠে বসে নাইল। পিউলির কপালে আস্ত চুমু খেয়ে বলল, গুড মর্নিং লিটল বার্ড। পিউলি মুক্তঝরা হাসে, কচি কচি ঠোঁটে ইঁদুর দাঁতে হাসি। ভাঙা ভাঙা গলায় বলল, গুড মর্নিং পাপা। চোখে হাসে নাইল। তার সমস্ত অবসাদ ব্যথা এক নিমেষে মিশে গেল বাতাসে। পিউলি উঠে দাঁড়ায়। নাইলের কপালের ক্ষত জায়গাটা হাত দিয়ে বারংবার ছোঁয়ায়, কিন্তু অতি সন্তর্পণে, পাছে ব্যথা লেগে যায়। অর্হিতা তার রাগের বহিঃপ্রকাশ ঘটায় নাইলকে আঘাত করে। নাইল প্রতিবাদ করেনি, ড্রেসিং করে ওয়ান টাইম স্টপ লাগিয়ে নেয়। পিউলি কক্ষে জায়গা হয় তার। বাবার ব্যথায় মন ভারাক্রান্ত হয় পিউলির। ঠোঁট ফুলিয়ে বলল, ব্যথা পেয়েছো পাপা? নাইল অধর ছড়ায়, আলতো অনুভূতিতে বলল, নো মাই প্রিন্সেস, কাম। মেয়েকে পায়ের ওপর বসিয়ে গালে চুমু খায় নাইল। পিউলির ছোট চুলের অরণ্যে হাত গলিয়ে বলল, ব্রাশ করেছো? খেয়েছো? না। কেন? শিয়র নত করে পিউলি। বিষণ্ণ গলায় বলল, আমি তোমার সাথে খাবো। মলিন হাসে নাইল। নিরুত্তাপ গলায় বলল, যাও টেবিলে, পাপা ফ্রেশ হয়ে আসছে। ওকে পাপা। দীর্ঘশ্বাস ফেলে নাইল। খাওয়ার টেবিলে সবাই উপস্থিত থাকলেও নেই অর্হিতা। মিঠে অভিমানে শান্ত পিউলি। তার মা কেন আসে না? বারবার সিঁড়ির দিকে চোখ ফেলছে সে। আচমকা পদধ্বনিতে উচ্ছল হাসে পিউলি। অর্হিতা এসে দাঁড়িয়ে ডাইনিং স্পেস থেকে একটু দূরে। পিউলি উচ্ছ্বসিত মেজাজে চেয়ার থেকে নেমে এসে ব্যাকুল হয়ে অর্হিতার আঙুল চেপে ধরে। ঝরঝরে হাসি ফোয়ারা বইয়ে বলল, মামুনি, এসো এসো, খাবে চলো। অর্হিতা সুপ্ত রাগ বিক্ষিপ্ত হলো। ঝাড়া মেরে হাতটা ছাড়িয়ে বলল, এই মেয়ে, তোমাকে না বলেছি আমাকে মামুনি বলে ডাকবে না? আমি তোমার মা নই, যাও এখান থেকে। শিরা ফুলে ওঠে নাইলের। বাবার দিকে দুঃখী দুঃখী চোখে চেয়ে থাকে পিউলি। নাইল গম্ভীর আওয়াজে বলল, নিজের জায়গায় বসো পিউলি। পিউলি তার ছোট্ট কদমে ফিরে আসে নিজের জায়গায়। তাচ্ছিল্য ভরা চাহনি অর্হিতার। উপহাস করে বলল, জুতো মেরে গরুদান। ঘরের কেউ কোনো প্রতিক্রিয়া করল না। অর্হিতা মেজাজ চড়ে গেল দ্বিগুণ। নওশাদ সাহেবের দিকে তাকিয়ে জ্বলন্ত গলায় বলে ওঠে, আপনি তো তার বাবা, তাই না? আপনি পারতেন নিজের অবিবাহিত মেয়ের সাথে একটা বিবাহিত ছেলের বিয়ে দিতে পারতেন। নওশাদ সাহেব কোনো কথা বলল না। নাইলের দিকে তাকিয়ে গিলে নিলেন কথা। সরসে ফের বলে উঠল অর্হিতা, মেয়ে তো আপনাদের বাসাতেই ছিল, তাহলে আমাকে কেন জোর করে বিয়ে করলো আপনার ছেলে? রীতি মৃদু চোখে নাইলের চক্ষু দর্পণে তাকালো। নাইল প্রতিক্রিয়াহীন, যেন কিছুই শোনেনি সে। অর্হিতা রাগ মানল না। রাগে হতভম্ব অর্হিতা চওড়া গলায় বলল,
এই জন্যই হয়তো আপনার বউ মরে গেছে। টাকার প্রভাবে মানুষ কেনাবেচা করা যার স্বভাব, তার সাথে এর চেয়ে আরও ভালো কী হবে। নিজেকে কন্ট্রোল করার সমস্ত ক্ষমতা হারালো নাইল। তীব্র ক্রোধে চেয়ার ছেড়ে উঠে সে সজোরে এক চড় বসিয়ে দেয় অর্হিতার গালে। উপস্থিত সকলে হতভম্ব। নাইল সহজে রাগে না, তার নিজের মেয়ের সামনে তো কখনোই না। পিউলি কেঁপে ওঠে, তার চোখের পাতার নামে শ্রাবণ মেঘের ঢল। সক্রোধে খেকিয়ে ওঠে নাইল। আপনার সাথে যা হয়েছে তার জন্য আমি দায়ী। এই ব্যাপারে পরিবারের কোনো মানুষের সামনে আঙুল তোলা যাবে না। এই বাড়ির কুকুরও আমার মেয়ের সামনে জোর গলায় ডাকে না। আর আপনি তো একটা মানুষ, মিনিমাম ম্যানার্সটুকু আপনার নেই। একটা বাচ্চার সামনে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন না? ছলছল চোখে অর্হিতার ফোঁস করছে। তার চোখের দিকে দৃঢ়তার সাথে তাকিয়ে কঠোর গলায় নাইল বলে ওঠে, পিউলির খাবার বক্সে দিয়ে দাও। চলো পিউলি। নীরবতায় আচ্ছন্ন হয় ঘর। কারোর অন্তঃকরণে তীব্র আক্রোশ, কারোর চেহারায় মলিনতা, কেউ বা উল্লসিত। খাবার সামনে নিয়ে বসে আছে পিউলি। চেয়ারে বসে ডেস্ক ভাঙিয়ে মেয়ের দিকে কাতর চোখে চেয়ে আছে নাইল। কেবিনের একপাশে ডিভান, সেখানে নির্বিকার বসে আছে পিউলি। নাইল চেয়ার ছেড়ে উঠে আসে, ছোট্ট টি টেবিলের ওপর হাত রেখে হাঁটু ভাঁজ করে বসে। মর্মাহত গলায় বলল, খেয়ে নাও পিউলি। আমি খাবো না। তুমি মামুনিকে মারলে কেন? বুকের কার্নিশ ছুঁয়ে রক্তক্ষরণ হয় নাইলের। ছোট্ট করে বলল, আই এম সরি। তুমি মামুনিকে সরি বলনি। ফোঁস করে শ্বাস ফেলল নাইল। গাঢ় গলায় বলল, বলবো। আর সরি গিফট? হতাশ শ্বাস ফেলে নাইল। মেয়েটার গায়ে হাত তোলা ঠিক হয়নি তার। যে অপরাধে সে অর্হিতার গায়ে হাত তুলেছে, সে একই অপরাধে সেও দোষী। নাইল ভেবে পায় না, লুবনার সাথে দীর্ঘ সময় কাটিয়েও তার প্রতি পিউলির কোনো মায়া তৈরি হয়নি। কিন্তু অর্হিতাকে প্রথম দেখাতেই তার প্রতি আমোদ টান অনুভব করেছে পিউলি। হাসপাতালের সফেদ বিছানায় যখন শুয়েছিল পিউলি, তখন পুরো পৃথিবীকে বিস্বাদ মনে হচ্ছিল নাইলের কাছে। চোখ পিটপিট করে চেয়ে প্রথমবার যখন পিউলি অর্হিতাকে দেখে, তা জানতে পারে যে তার রক্তে বেঁচে উঠেছে পিউলি, তখন থেকে এক অমীমাংসিত অজ্ঞাত ছোঁয়ায় মায়ায় আবিষ্ট হয় পিউলি। নাইলকে বাধ্য করে বারবার অর্হিতার সামনে গিয়ে দাঁড়াতে। মায়ের আদরহীন এক সন্তানের আকুতি ফেলতে পারে না নাইল। বেহায়ার মতো বারবার কড়া নেড়েছে অর্হিতার অন্তরিন্দ্রিয়ের বদ্ধ দ্বারে। প্রতিবারেই সে ফিরে এসেছে রিক্ত হস্তে। তাই বাধ্য হয়ে এমন গর্হিত কাজ করেছে সে। অর্থের প্রলোভন দেখিয়ে, ক্ষমতার জোর খাটিয়ে মেয়েকে মা এনে দিয়েছে। কেন, জন্ম না দিলে কি মা হওয়া যায় না? মগ্ন হয়ে উপন্যাস পড়ছে অর্হিতা। চোখের বালি কেন যেন তার একটু বেশিই পছন্দ। বার কয়েক পড়েও যেন তৃপ্তি মেলে না। অর্হিতার জীবনেও অনেক চোখের বালি রয়েছে। সেখানে নতুন করে যোগ হলো ওই টাকার কুমির। উপুর হয়ে শুয়ে উপন্যাসে ধ্যান লাগিয়ে রেখেছে অর্হিতা। ছোট্ট ছোট্ট পায়ে তার পাশে পিউলি এসে দাঁড়িয়ে আছে, তা অর্হিতা টের পায়নি। অর্হিতার খোলা চুলে পিউলির হাতের স্পর্শেই সপ্রতিভ হয় সে। ক্ষুব্ধ চোখে পিউলিকে দেখেই বলল, তুমি তুমি এখানে কেন? পিউলি গালভর্তি হাসি হেসে বলল, তোমার জন্য। পিউলির হাতে একটা বক্স দেখতে পায় অর্হিতা। কণ্ঠস্বরে নমনীয়তা এনে বলল, এটা কি? সরি গিফট। বাবা তোমাকে সরি বলেছে। অর্হিতা তাচ্ছিল্য চোখে চেয়ে কটাক্ষ গলায় বলল, তো আমি কি করব?
পিউলি শিওর নত করে। অর্হিতা হঠাৎ করে কেন যেন মায়া লাগলো। উঠে বসে সে। দরাজ গলায় জিজ্ঞেস করলো, তোমার পাপা কোথায়? পিউলি মিহি গলায় বলল, বাইরে। কটমট করে ওঠে অর্হিতা। থাপ্পড় মেরেছে নিজে, আর মেয়েকে পাঠিয়েছে সরি বলতে? বেয়াদব লোক। অর্হিতা দৃঢ় গলায় বলল, যাও তোমার পাপাকে ডেকে আনো। এক মুহূর্তেই সূর্য রশ্মি বিচ্ছুরণ হলো পিউলির ছোট্ট অধরে। দৌড়ে গিয়ে নায়েলকে নিয়ে আসে। কক্ষে ঢুকতেই নায়েলের পীড়িত দৃষ্টি। মেয়েটার গায়ে হাত তুলে ঠিক করেনি সে। পিউলি ঝলমলে গলায় বলল, পাপা এসেছে মামুনি। কেন যেন এখন অর্হিতার মামুনি ডাকটায় রাগ হলো না। সমস্ত রাগ গিয়ে উপচে পড়ল নায়েলের গম্ভীর মুখটার দিকে। পা উঠিয়ে বিছানায় বসে অর্হিতা উপন্যাসের বইটা হাতে নিয়েই চোখের সামনে ধরে। মেয়েটার ভাবগতি ঠিক ধরতে পারছে না নায়েল। পিউলি শঙ্কিত চোখে চাইল অর্হিতার দিকে। অর্হিতা গলা খাকড়ি দিয়ে বলল, সরি বলুন। পিউলি টুক করেই বাবার দিকে তাকালো। নায়েল বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, সরি। এভাবে নয়, হাঁটু মুড়ে বসে তারপরে বলবেন। পিউলি বিমূঢ় চাহিনি। নায়েলের চোয়াল শক্ত হয়ে আসে। দাঁতে দাঁত নিষ্পেষণ করে কটকট করে তাকিয়ে থাকে। অসহায় মুখে বলে ওঠে পিউলি, পাপা। নায়েলের বুকের কোণে অবিচ্ছেদ্য ঘটে। সে আর কিছু ভাবল না। চাপা ক্ষোভে নিয়ে হাঁটু মুড়ে বসে বলল, সরি। অর্হিতা চোখের পাতা ঝাঁকিয়ে ওঠে প্রশস্ত করে। শুকনো গলায় বলল, শুনতে পাইনি, জোরে বলুন। ফোঁস করে দম ফেলল নায়েল। পূর্বেকার ন্যায় পিউলির ভারাক্রান্ত স্বর, পাপা, মামুনি শুনতে পায়নি। নায়েল নাকের পাটা ফুলিয়ে দম আটকে বলল, সরি। অর্হিতা কিঞ্চিত রাগ মিশ্রণ করে গাঢ় গলায় বলল, কারোর ওপর চড়ে বসার সময় তো আপনার গলায় অনেক জোর থাকে, এখন নেই কেন? একটু বাড়াবাড়ি হচ্ছে না মিসেস অর্হিতা? নায়েল আনসারি। অনুপলেই ধক করে ওঠে অর্হিতার বুকটা। এই মানুষটা তার স্বামী, ভুলেই গেছে সে। বই থেকে চোখ সরিয়ে নায়েলের দিকে এক পলক তাকায়। মেয়েটার জন্য হাঁটু মুড়ে বসে পর্যন্ত গেল। আজব বাবা। চোখ সরায় অর্হিতা। নায়েল শক্তপোক্ত গলায় বলল, সরি। ওকে, ডান, উঠুন। আর এখন যেতে পারেন। দ্বিতীয়বার আমার গায়ে হাত তুললে খবর আছে, যান এখন। তুমি ক্ষমা করেছো পাপাকে মামুনি? পিউলির দিকে পূর্ণ নজরে তাকালো অর্হিতা। মেয়েটার চোখ দুটো ভারী সুন্দর, চেহারাটাও কি মায়াবী। কিন্তু ওকে দেখে অর্হিতার মস্তিষ্ক আবার বিগড়ে গেল। খিটখিটে গলায় বলল, তোমার পাপা সরি বলেছে, আমি শুনেছি। এখন যাও, পরে জানিয়ে দেব আমি ক্ষমা করব কি না। আচ্ছা, এটা নাও তোমার সরি গিফট। অর্হিতা আপত্তি করল না। পিউলির হাত থেকে বক্সটা নিয়ে নেয় অর্হিতা। নায়েল কোলে তুলে নিল পিউলিকে। বাবার কাঁধে মাথা রেখে বিদুর চোখে চেয়ে রইল অর্হিতার দিকে। অর্হিতার মধ্যে কোনো ভাবাবেশ হলো না। পিউলির মুখের সামনে খাবার ধরে রেখেছে নায়েল। বাচ্চা মেয়েটা বাবার ওপর ভীষণ অভিমান করেছে। সে যেহেতু সকাল থেকে না খেয়ে আছে। পিউলি। নায়েল আবেগ মিশ্রিত বিদুর কণ্ঠ, খেয়ে নাও পিউলি, পাপা সরি বলেছে তো। পিউলি খানিকক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইল। কোমর সুরে মৌনতা ভেঙে বলল, তুমি প্রমিস করো আর কখনো মামুনিকে বকা দেবে না, মামুনিকে মারবে না। তুমি মামুনিকে মারলে আমিও আকাশের তারা হয়ে যাব, নিহি মামুনির মতো। আর কখনো তোমার কাছে আসবো না, তোমাকে পাপাও বলবো না। আড়ি। নায়েলের চোখ ভরে আসে। অক্ষি নিমিলিত হতেই টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। নায়েল বদ্ধশ্বাসে দ্বার খোলে।
বুক ফুলিয়ে শ্বাস নিয়ে কান ধরে আদুরি গলায় বলল, প্রমিস করছে পাপা, আর কখনো মামুনিকে বকা দেব না, মারবও না। এখন খেয়ে নাও মাই লিটল হার্ট, প্লিজ। পিউলি তার মাছের মতো মুখটা হাঁ করতেই নাইল প্রাণখোলা হাসে। তুমি যা করেছো তা একদম ঠিক করনি নাইল। নাইলে অনুতাপের সুরে বলল, আমি চাইনি বাবা, বাধ্য হয়েছি। নওশাদ সাহেব গম্ভীর গলায় বললেন, এটা জাহালিতির যুগ নয়, টাকার বিনিময়ে মানুষ কেনাবেচা হবে। নাইল পূর্ণ চোখে তাকালো, নম্র গলায় বলল, আমার সামনে কোনো পথ খোলা ছিল না। অর্হিতা কিছুতেই এই বিয়ের জন্য রাজি হচ্ছিল না। তার উপর ওর ওই নোংরা ভাই একটা আধবুড়োর সাথে ওর বিয়ে দিতে চাইছিল লাখ টাকার বিনিময়ে। তাই আমি। নাইলের কথার মাঝেই বলে উঠলেন নওশাদ সাহেব, তো তুমিও তো তাই করেছো, টাকার বিনিময়ে কিনে এনেছো ওই মেয়েকে। নাইল তপ্ত শ্বাস ফেলল। তার বাবা তাকে সামাজিক শিক্ষা ঠিকই দিয়েছেন, কিন্তু উদ্ভট অনেক পরিস্থিতি মানুষকে বিবেক বিবর্জন কাজ করতে বাধ্য করে। নাইল মৃদু গলায় বলল, জানি, কিন্তু একবার ভাবো বাবা, যদি ওই লোকটার সাথে অর্হিতার বিয়ে হতো তাহলে কি হতো? মানছি আমি যা করেছি ঠিক করিনি, কিন্তু ওর ভাই মামা মামি যা করতো কি ঠিক হতো? নওশাদ সাহেব সচেতন গলায় বললেন, তাহলে তুমি ওকে কেন সত্যটা বলছো না? ও তোমাকে ঘৃণা করছে। ইচ্ছে করেই বলিনি, তাহলে ও ওর পরিবারকে আরও বেশি ঘৃণা করবে। পরিবার ছাড়া মানুষ বাঁচতে পারে না বাবা। নওশাদ সাহেব বিছানা থেকে উঠে দাঁড়ালেন। জানলার পাশে গিয়ে দাঁড়াতেই আকাশের পূর্ণ প্রকাশিত চাঁদের ফিকি আলো তার চোখে লাগল। তিনি সেই আলোয় নিজের স্ত্রীকে দেখতে পেলেন। ভারী গলায় বললেন, ও তোমাকে ঘৃণা করলে পিউলিকে কখনো ভালোবাসতে পারবে না। নাইল নত স্বীকার করে বলল, আমার প্রতি অর্হিতার ঘৃণা আমাদের দুজনকে আলাদা রাখবে। পিউলি নিজের যোগ্যতায় অর্হিতার মনে জায়গা করে নেবে। পিউলি যেমন অর্হিতাকে প্রয়োজন, তেমনি অর্হিতার আমাকে প্রয়োজন। ও আমার মেয়েকে সেফ রাখবে, আমি ওকে। আর যদি লুবনা ফিরে আসে, তার আগেই যদি তোমার প্রতি অর্হিতার কোনো অনুভূতি তৈরি হয়। নাইল কিছুক্ষণ চুপ করে থাকলো, পর মুহূর্তেই মিহি গলায় বলল, অর্হিতাকে আমি সব জানিয়ে রাখবো। লুবনা ফিরে আসা নিয়ে ডক্টররাও সন্দিগ্ধ। তুমি জানো ওর অবস্থা কতটা ভয়ানক। ভাগ্যক্রমে সেদিন পিউলির বেশি কিছু হয়নি, আর ওকে বাঁচাতে দেবদূত হয়ে এসেছিল অর্হিতা। ওর প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ। আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। সমাজ বলে কথা আছে নাইল, কতজনের মুখ আটকাবে তুমি? বিয়েতে কারো সর্বনাশ হয়ে যায় না বাবা। আমি ওর কোনো ক্ষতি করছি না, আমি শুধু আমার মেয়ের সেফটি চাই। যার সাথে অর্হিতার বিয়ে ঠিক করেছে ওই লোক এর আগেও 3 বার বিয়ে করেছে। ব্রোথেলে রেগুলার আসা যাওয়া তার। এই যুগে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না বাবা। পিউলির জন্য বডিগার্ড, ন্যানি যাই রাখি না কেন, ওরা শুধু ততটুকুই করবে যতটুকু ওদের দায়িত্ব। টাকার কাছে তো আর জীবন বিলিয়ে দেবে না। কিন্তু আমার পিউলির জন্য একটা ভরসার ছায়া প্রয়োজন, আর অর্হিতাই হবে সেই ছায়া। নওশাদ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, মেয়েটা বড্ড কঠিন নাইল। ওর মনে জায়গা করা সহজবোধ্য কাজ নয়। জানি, যা পাওয়া দুর্লভ, তা তেজ তত বেশি বাবা। অর্হিতাকে পুরো 2 মাস স্টাডি করেছি আমি। যে মেয়ে ভিক্ষুককে 20 টাকা দেওয়ার দরুন পায়ে হেঁটে বাসায় ফেরে, ভাবো তো, আমার মেয়েকে একবার মেয়ে বলে মেনে নিলে ওর জন্য কি করতে পারে। তুমি আমাকে স্বার্থবাদী বলতে পারো বাবা, আমার পিউলির জন্য আমাকে যা করতে হবে আমি করব বাবা। নাইলের সিক্ত চোখের দিকে অনিমেষ চেয়ে রইলেন নওশাদ সাহেব, যেন নিজেকেই দেখলেন তিনি।
ড্রয়িং রুমের কাউচে পা ঝুলিয়ে বসে আছে পিউলি। তার এক পায়ে মোজা পরিয়ে দিচ্ছে নাইল, আরেক পা সমান তালে ঝুলিয়ে যাচ্ছে পিউলি। তার চোখে মুখে উছলে পড়া খুশি। নাইল চোখে হাসে, মৃদু গলায় জিজ্ঞেস করে, হাসছো কেন পিউ? পিউলি গাল ভরা হাসিতে বলল, মামনি সুন্দর। স্মিত হাসল নাইল। সকালবেলা যখন অর্হিতা তার অগোছালো জামা কাপড়ে বাইরে বেরিয়ে আসে তখন পিউলি তার দরজার সামনেই দাঁড়িয়েছিল। ঠোঁট চেপে সে কি হাসি! অর্হিতা চুলগুলো এলোথেলো, গায়ের জামাটাও ছিল কুচকানো। রীতি এসে দাঁড়িয়েছে নাইলের পেছনে, অনুনয়ের সুরে বলল, তুমি ওঠো, আমি পিউলিকে তৈরি করে দিচ্ছি। নাইল অবজ্ঞার সুরে বলল, নো থ্যাঙ্কস, আই উইল। রীতি কণ্ঠে চাপা রাগের আবির্ভাব ঘটায়, বলল, এমন করছো কেন নাইল? আমার কি কোনো যোগ্যতা নেই পিউলির মা হওয়ার? রীতির করা প্রশ্নে বাবার দিকে ভূত দেখার মতো চাইল পিউলি। নাইল শান্ত গলায় বলল, রীতি, এখন এসব কথা বলার সময় না, যাও এখন। কেন? যে মেয়ে পিউলিকে মেনে নিতে চাইছে না তুমি তাকে কেন বিয়ে করলে? তুমি ভালো করেই জানো যে আমি। স্টপ দ্য ননসেন্স রীতি, আমি তোমাকে বোনের থেকে বেশি আর কিছুই ভাবি না। প্লিজ যাও এখান থেকে। রীতির চোখে বর্ষণ থামল না। স্ফীত হয়ে ফেপে উঠল তা। প্লাবিত হলো তার মুখমণ্ডল। প্রস্থান করে বিভীষিকাময় সে স্থান। নাইলের বাবা সবটা শুনে নীরব রইলেন। পিউলির চোখে কৌতূহল। তার কৌতূহল দমাতে হেসে ওঠে নাইল। ক্ষীণ স্বরে বলল, চলো পিউ। নওশাদ সাহেব সন্ধানী চোখে চেয়ে বললেন, আজও কি পিউলিকে অফিস নিয়ে যাবে? নাইল সহজ গলায় প্রত্যুত্তর করে, জি বাবা। রোজ রোজ ওকে অফিস নিলে তোমার কাজে ক্ষতি হবে। তাছাড়া আজ 2 মাস হতে চলল পিউলি স্কুল যাচ্ছে না। নাইল চোয়াল শক্ত করে বিক্ষিপ্ত গলায় বলল, বেঁচে থাকলে আমার মেয়ে অনেক পড়তে পারবে। আপাতত স্কুল না গেলে ওর বড় কোনো ক্ষতি হবে না। কাম পিউ। বাবার হাত ধরে গুটি গুটি পায়ে চলতে থাকে পিউলি। তার উচ্ছ্বাস আকাশ ছোঁয়া। সারাদিন বাবার সাথেই কাটে তার। তবে আগে এমনটা ছিল না। কাউচে বসলেন নওশাদ সাহেব। তার বুক চিরে বেরিয়ে এলো তীব্র দীর্ঘশ্বাস। সায়রা গনগনে চোখে চেয়ে আছেন। নওশাদ সাহেবের কাছে এসে ঘামটি মেরে বসলেন। বোনের মেয়েকে নিয়ে এমন পাগলামি না করলে কি নয় নাইলের? একটা অ্যাক্সিডেন্টই ছিল, এইটা নিয়ে এত চিন্তা করার কি? নওশাদ সাহেব শান্ত চোখে চেয়ে রইলেন। তার মেয়ে নিহিতার মৃত্যুর পর নিজের ভাগ্নিকে বাবা স্নেহে আগলে রেখেছে নাইল। সে স্নেহে সামান্য ব্যবিচ্ছেদ মানতে নারাজ নাইল। তার ধারণা কেউ পিউলিকে মারতে চায়, যার দরুন ওই অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে। রীতির গালে চপাট করে চড় বসিয়ে দিলেন সায়রা। রাগে ফেটে পড়ে বললেন, একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বশ করতে পারলি না, আর ওই নাইলটাকেও না? কি পারিস তুই? রীতি ঝমঝমিয়ে কেঁদে বুক ভাসায়। আর্দ্র গলায় বলল, আমার কি দোষ? আমি কি করব? নাইল কখনো আমার দিকে এগিয়েই আসেনি তো। তুই যেতে পারলি না? প্রথমে ওই লুবনা, আর এখন আবার এই অর্হিতা। লুবনার সাথে বিয়েটা হতেও হলো না, আর অর্হিতাকে তো বিয়ে করেই নিয়ে এসেছে। কাউকে জানালো না পর্যন্ত। এই ছেলে বহুত ধুরন্ধর। রীতি এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে। সায়রা খুব করে চেয়েছিলেন তার বোনের মেয়েকে নাইলের সাথে বিয়ে দিতে, এই বাড়িতেই রাখতে। মেয়েটা অনেক সহজ সরল, তিল থেকে তাল করার জো নেই তার। লেখাপড়া আর রান্নাবান্না ছাড়া কোনো কিছুতেই তার পদার্পণ নেই। মেয়েটার এই বোকামির জন্যই সায়রা চিন্তিত, কোথায় গছাবে একে। বারান্দায় দাঁড়িয়ে নাইলের গাড়ির দিকে তাকিয়ে আছে অর্হিতা। পিউলিকে গাড়িতে বসিয়ে ড্রাইভিং সিটে পাশে। আজ তমাল নেই।
বাসায় আরও একটা গাড়ি আছে। মূলত নাইল নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে যতক্ষণ না সে অন্য কারোর প্রয়োজন পড়ে। হতাশ শ্বাস ফেলল অর্হিতা। তার ভাগ্যেই এসব হওয়ার ছিল। নাইলকে অপছন্দ করার কিছুই নেই। লোকটা যথেষ্ট মার্জিত এবং সুশীল। বিয়ের আগে যতবার তার সাথে দেখা হয়েছে নাইলের ব্যবহার তাকে বরাবর তাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে। কিন্তু অর্হিতা এখন কোনো মতেই বিয়ের জন্য প্রস্তুত ছিল না। তার উপর একটা বাচ্চাকে সামলানোর মতো কর্ম নয়। সে পড়তে চেয়েছে, নিজেকে গড়তে চেয়েছে, তাই বিয়ের ব্যাপারে অনীহা। পিউলি মেয়েটাকে বড্ড মায়া হয় তার। মেয়েটা মামনি মামনি বলে মুখে তুলে ফেলে। কিন্তু নাইলের কাজটা তার মোটেই পছন্দ হয়নি। কেন টাকার বিনিময়ে তাকে কিনে নেওয়া হবে? সে কি কোনো পণ্য? না। তাহলে? অর্নিশ এতটা লোভী অর্হিতা ভাবতে পারেনি। টাকার জন্য বোনকে বিক্রি করে দেবে, এতটা বোঝা সে। চোখ ভরে আসে অর্হিতার। ভেবে পায় না কি করবে সে। বিয়ে তো বারবার হয় না, আর যা হয়ে গেছে তা সে চেয়েও অস্বীকার করতে পারবে না। কিন্তু সে পণ্য নয়, চলবে।